হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে আরও একটি দুর্দান্ত এবং মারাত্মক পজিটিভ খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কারণ যে কোনো বিষয়ে পজিটিভ নিউজ দেওয়াটাই হচ্ছে আমার কাজ। তাই এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে যে সুন্দর খবর আপনাদের কাছে আনতে চলেছি, এটা নিঃসন্দেহে আপনাদের হাসির এবং আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে। আসুন ভিডিওটি শুরু করা যায়। তার আগে অবশ্যই আমি আরও একবার অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। কি ব্যাপারটা হয়েছে না, এর আগের দিন আমি বলেছিলাম যে তামিলনাড়ু সরকারের শিক্ষামন্ত্রী যে আনবিল মহেশ পেয়ামাঝি, তিনি তার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং 55টি শিক্ষক সংগঠনের সঙ্গে নিয়ে তিনি এই বিষয়ে নিঃসন্দেহে একটা লিডিং রোল নিয়েছেন। তো তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর এম.কে. স্ট্যালিনের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী, অর্থাৎ একটা রাজ্যের, তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন মহোদয়, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। যে চিঠিতে তিনি ছত্রে ছত্রে শিক্ষকদের কথা লিখেছেন। দেখুন, ইনাদেরকেই হচ্ছেন আসল মুখ্যমন্ত্রী বলে। ইনারই হচ্ছেন যোগ্য মুখ্যমন্ত্রী। যোগ্য মুখ্যমন্ত্রী কেন বলছি না, সারা ভারতের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখি যে কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে ফোন নিয়ে এপাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছেন, মিথ্যের ফুল ঝুরি দিচ্ছেন, কি করে মানুষ মরবে, কি করে মানুষকে আরও ক্ষতি, তাকে আমি আরও বিপদে ফেলে দেবো, সেই পথে এগোচ্ছেন। এনাদের নাম মুখ্যমন্ত্রী নয়। এই তামিলনাড়ু সরকারের যে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন মহোদয়, ইনি নজিরবিহীনভাবে শিক্ষকদের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আসুন তিনি কি লিখেছেন এবং কি কি পয়েন্ট তুলে ধরেছেন, যাতে কিনা সারা ভারতবর্ষের প্রায় 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন, এটা নিঃসন্দেহে আমাদের জানার প্রয়োজন আছে। কি ব্যাপার না, যেটুকু সম্পূর্ণ চিঠিটা পড়ে আমি বুঝতে পেরেছি, সেখান থেকে আমি 9টি পয়েন্ট তুলে ধরছি। কারণ এই 9টি পয়েন্ট আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। হয়তো আরও অনেক পয়েন্ট থাকতে পারে, কিন্তু আমার পুরো চিঠিটা পড়ার পরে আমার মনে হয়েছে যে 9টি পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ। কি কি 9টি পয়েন্ট তিনি তুলে ধরেছেন না, তিনি প্রথম পয়েন্ট লিখেছেন 8টি 2009 এবং এনসিটি অ্যাক্টের 1993 সালের এনসিটি আইন আর 2009 সালের 8টি এই দুটিকে অ্যামেন্ড করার প্রয়োজন আছে। কেন? টু প্রোটেক্ট টিচার্স, শিক্ষককে রক্ষা করতে। ভাবুন, একটা মুখ্যমন্ত্রী তিনি কতটা মহানুভব, কতটা তিনি মনুষ্যত্ব পরায়ণ হলে, তিনি কতটা আদর্শবান হলে তিনি শিক্ষকদেরকে বলছে প্রোটেক্ট, শিক্ষকদেরকে রক্ষা করতে, অ্যান্ড রেন্ডার দেম এলিজিবল ফর প্রমোশনস, তাদের সবাইকে যোগ্য বলে গ্রাহ্য করে তাদেরকে প্রমোশন পদ্ধতি একেবারে কন্টিনিউ রাখতে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আর্জড মোদি, অর্থাৎ প্রধানমন্ত্রী সাহেবকে তিনি আর্জ করেছেন টু ইনস্ট্রাক্ট দি মিনিস্ট্রি অফ এডুকেশন টু টেক নেসেসারি স্টেপস টু সুইটেবলি অ্যামেন্ড সেকশন 23 অফ দ্য RT Act 2009 অ্যান্ড সেকশন 12A অফ NCT 1993, অর্থাৎ 1993 সালের এনসিটি অ্যাক্টের 12A ধারা এবং RT Act 2009 সালের 23 এর যে সাবসেকশন 1, এটাকে অ্যামেন্ড করার কথা বলেছেন। একেবারে তিনি পরিষ্কার করে তিনি অনুরোধ করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে যে আপনি মন্ত্রী শিক্ষা মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে এটাকে অ্যামেন্ড করুন। 3 নম্বর, such amendments alone can ensure that teachers who in service as on August 23, 2010 are duly protected remain eligible for promotions and continue to contribute without disruption to the education of our children. কি মারাত্মক কথা দেখুন, এটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন না, এই যে অ্যামেন্ডমেন্ট করা হলে কি হবে না, যারা 23শে অগাস্ট 2010 সালের আগে নিয়োগ হয়েছে সেই সমস্ত শিক্ষকদের প্রোটেক্টেড, তাদেরকে রক্ষা করা যাবে এবং যাতে কিনা তারা
কন্টিনিউ টু কন্ট্রিবিউট একজন শিক্ষককে তিনি বলছেন যাতে আমাদের শিক্ষকরা অবদান রাখতে পারে। কেন না, টু দি এডুকেশন অফ আওয়ার চিলড্রেন। তিনি বলেনি যে অফ আওয়ার স্টেটস চিলড্রেন বলেনি, তিনি বলছেন আমাদের শিশুদেরকে যাতে শিক্ষায় অবদান রাখতে পারে, অর্থাৎ শিক্ষককে তিনি অবদান রাখার কথা বলছেন। আর আমাদের রাজ্যে ঘেউ 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 ম্যাও ম্যাও ম্যাও। তাহলে পার্থক্যটা ভাবুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে শিক্ষকরা অবদান রাখবে, আর একটা রাজ্যে বলছেন শিক্ষকরা ঘেউ ঘেউ করে ম্যাও ম্যাও করে। জানি না আপনারা বলতে পারবেন। 4 নম্বর কী বলেছেন, দি ম্যাটার নিডেড টু বি রিজলভড আর্জেন্টলি, যেটা অতি দ্রুত সহকারে এটাকে আর্জেন্টলি করুন, অ্যাজ ইট কনসার্ন লাখস অফ টিচার্স অ্যাক্রস দি কান্ট্রি ইনক্লুডিং এ সাবস্ট্যান্সিয়াল নাম্বার ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে একটা বিশাল পরিমাণ শিক্ষক আছে, এবং তিনি শুধুমাত্র তার নিজের রাজ্যকে নিয়ে বলেননি, তিনি বলছেন যে অ্যাক্রস দি কান্ট্রির লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এতে উপকৃত হবে, তাই এটাকে আর্জেন্টলি সিদ্ধান্ত নেওয়া হোক। 5 নম্বর পয়েন্টে কী বলছে না, এনসিটি ইনিশিয়ালি এক্সেম্পটেড টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর August 23, 2010 ফ্রম নিউ কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্টস লাইক দি টেট। অর্থাৎ এনসিটি 23 অগস্ট 2010 আগে যারা নিযুক্ত তাদের সবাইকে বলছিল যে তাদের টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি বলছি না, এটা এনসিটি বলেছিল যে 23 অগস্ট 2010 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এনসিটি বলেছিল। তো এই পয়েন্ট ধরে তিনি বলছেন, দিস সাবসিকুয়েন্ট ইন্টারপ্রিটেশন of the Right to Education Act by the Supreme Court has made TET compulsory even for these existing teachers, superseding the earlier exemption। অর্থাৎ এনসিটির যে সিদ্ধান্তকে সেটাকে বাতিল করে তারা নতুনভাবে সুপ্রিম কোর্ট যে নীতি দিয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে শিক্ষকদের স্বার্থে ঘা লাগবে, তিনি পরিষ্কার করে বলেছেন। 6 নম্বর পড়লে কী বলেছেন না, such alteration of service conditions and disruption of the legitimate expectation of promotion after appointment certainly violated their rights and directly impacted a very large section of teachers who are fully eligible, properly qualified and duly recruited under the statutory rules in force at the time of their appointment। তিনি কী বলছেন না, এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 23 অগস্ট 2010 সালের আগে নিযুক্ত হয়েছে, এটা যখন নিযুক্ত হয় সেই সময় নিযুক্ত হওয়ার সময় তাদের যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল, সেই সময় যে স্ট্যাচুটরি রুল ছিল, সেই স্ট্যাচুটরি রুলে তারা কোয়ালিফাইড, তারা চিহ্নিত, তারা যোগ্য বলে চিহ্নিত হয়েছে বলেই ওদেরকে নিয়োগ করা হয়েছে। তাহলে তাদের আবার টেট কিসের ভাই? এটা একবারে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, এম.কে. স্টালিন মহোদয়। আর কি বলেছেন 7 নম্বরে কী বলেছেন না, এইরকম শুধুমাত্র তামিলনাড়ুতে এই প্রাথমিক এবং মাধ্যমিক এই আপার প্রাইমারি টিচার্স প্রায় 4 লক্ষ মতো হয়ে যাচ্ছে। আবার 8 নম্বর পয়েন্টে কী বলছেন না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এই যে রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড এ সিগনিফিক্যান্ট ডিসরাপশন অফ লং সেটেলড সার্ভিস রাইটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্পসিবিলিটি ফর দি স্টেট অ্যান্ড posed a serious risk of destabilizing, দেখুন এই টার্মটা দেখুন, destabilizing the functioning of the school education system। destabilizing মানে এই যে নির্দেশিকা এটা স্কুল এডুকেশন সিস্টেমকে একবারে ভেঙে দেবে, ডেস্টাবিলাইজিং করবে, পুরো ফাংশন, পুরো স্কুল এডুকেশন সিস্টেমের ফাংশনটাকে পুরো ডিসরাপশন করে দেবে এই নির্দেশিকা। আর শেষ পয়েন্টে বলেছেন যে আর্টিকেল 21A ভায়োলেট, অর্থাৎ এই যে নির্দেশিকা, এই যে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা, এটা নিঃসন্দেহে সংবিধানের 21 ধারাকে ভায়োলেট করছে, যেখানে বলা আছে যে প্রত্যেকটা শিক্ষক তার ছাত্রছাত্রীকে তার সেই রাজ্যের বা দেশের সমস্ত শিশুকে তার শিক্ষায় একটা এলিমেন্টারি এডুকেশন পর্যন্ত শিক্ষিত করবে। কিন্তু যদি সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই টেটের জন্য বাধ্য হয়ে পড়ে, তারা যদি পড়াশোনা করে, তাহলে ছাত্রদের কে পড়াবে ভাই? তাহলে শিক্ষকরা যদি সম্পূর্ণ ফ্রি না হয়, তারা যদি ওই টেট নিয়ে ব্যস্ত থাকে, তারা যদি নিজেদের টেট নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তারা ছাত্রদেরকে কী করে পড়াবে? আর যদি তারা যদি একটুও নেগলিজেন্সি করে, তাহলে সংবিধানের 21A ধারাকে ভায়োলেট করা হচ্ছে, যেটা এই কারোর অধিকার নেই। অর্থাৎ সংবিধানের 21A ধারাকে অবজ্ঞা করা, লঙ্ঘন করার অধিকার কোনো বিচারকের হতে পারে না।
কারণ সংবিধান সবার উপরে। তো ফ্রেন্ডস, এই যে তথ্যগুলো দিয়েছেন আমাদের তামিলনাড়ু সরকারের মুখ্যমন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়কে, নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে তিনি কতটা শিক্ষক দরদি এবং কতটা ছাত্র দরদি। এটা জানি না আমাদের রাজ্যে কী হবে, এরকম হলে বোধ করি আমাদেরও মনে আনন্দ হতো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।